গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব মনে করে এনসিপি। এবছরের জুন জুলাই জাতীয় নির্বাচন হতে পারে মন্তব্য রিজভীর। রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের মার্চ ফর খেলাফত কর্মসূচি, পুলিশের বাধায় ছত্রভঙ্গ, বেশ কয়েকজন আটক। এবং আন্তর্জাতিক নারী দিবস আজ। দেশে নারীর প্রতি বৈষম্য আর উস্কানিমূলক আচরণ লাগাম ছাড়া অপরাধীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সমন্বয়ক পরিচয় দিয়ে সুবিধা নেয়ার কোনো সুযোগ নেই, সাফ জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। কেউ সমন্বয়ক পরিচয় দিলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান তার। এ সময় নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়া নিজ বক্তব্যের ব্যাখ্যা দেন নাহিদ। বলেন, নির্বাচনে অংশ নেয়ার মানসিক প্রস্তুতি রয়েছে। এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলমের সাথে অপ্রীতিকর ঘটনায় ছাত্র দলকে দোষারোপ না করার অনুরোধ জানানো হয়েছে। ফরুক বাবু রিপোর্ট। রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে অস্থায়ী কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির প্রথম সাধারণ সভায় অর্থ সংগ্রহ, উপদেষ্টা পরিষদ গঠন, বিভিন্ন কর্মসূচি পালন ও পার্টির অন্তর্কন্দল সহ সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হয়। জাতীয় নাগরিক পার্টি এবং আলোচনায় স্থান পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যাকাণ্ড, যা নারীর নিরাপত্তা ও সহিংসতা রোধে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। নারীদের প্রতি সহিংসতার ঘটনায় নিন্দা জানান নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সেই সকল ঘটনার এ সময় জাতীয় নির্বাচন নিয়ে নাগরিক পার্টির নির্দিষ্ট অবস্থান না থাকারও যুক্তি তুলে ধরেন নাহিদ। এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে, একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির থেকে রাজনৈতিক দল তৈরি হয়েছে। ফলে বৈষম্য বিরোধী বা সমন্বয়ক যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের থাকবে, যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। গণঅভ্যুত্থানে মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে, পূরণ করতে হবে। তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব, তো সেই কথাটা আমরা বলছি, এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার, আমাদের সংস্কার, পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। এবং এটি আমার মনে হয় যে আমরা খুব স্পষ্টভাবেই বলেছি। সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের সাথে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলকে দোষারোপ না করার অনুরোধ জানানো হয়। পুরো ছাত্র দল মানে একটা দল হিসেবে এটা করেছে, এটা কিন্তু আমি কথা বলিনি, বরং এটা বলা হয়েছে যে ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। জাতীয় নির্বাচনে কার সাথে জোট গঠন করবে নাগরিক পার্টি তা নিয়ে এখনই সিদ্ধান্তে যাবে না বলেও সাধারণ সভায় জানানো হয়। এবং প্রস্তুতি রয়েছে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশন যদি ঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয়, জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব। এটি নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের অনাস্থা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সাথে শুক্রবার সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় বলেও এ সময় বলেন তিনি। এ সময় বিগত শেখ হাসিনা সরকার ও ভারতের নানা কাজের সমালোচনা করেন বিএনপির এই নেতা। অভিযোগ করেন, শেখ হাসিনার হাত দিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভারত। পরে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়। সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন। কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কেন, আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতি। ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। এটার কারণ হচ্ছে হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল। ভারত যা মনে করত হাসিনার মাধ্যমে সেটা করত, আর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত যা চাইতো তাই দিয়ে দিত।
বসুন্ধরার ঘটনায় সার্জিসের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, বুধবার রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের সঙ্গীদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সভাপতি রাকিবুল হাসান রাকিব বলেন, দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা রয়েছে। রাকিব বলেন, সার্জিসের সাথে শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। বিরোধের মধ্যে কোন ছাত্র দলের নেতা কর্মীর উপস্থিতি ছিল কিনা আমরা তা পর্যালোচনা করে দেখছি। তথ্য উপত্য সংগ্রহ করার কাজ চলছে। যদি ছাত্র দলের কারো কোনো ন্যূনতম অসাংগঠনিক সংশ্লিষ্ট থেকে থাকে তাহলে আমরা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনার দায় ছাত্র দলের উপর চাপানোর কৌশলের বিরুদ্ধে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফত কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। শুক্রবার জুমার নামাজের পর মিছিলটি বিজয়নগরের দিকে যাওয়ার সময় পণ্ড হয়ে যায় পুলিশের বাধায়। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরিরের কর্মীরা। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। জহিরুল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। পুলিশের বাধায় ছত্রভঙ্গ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিছিল। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র রাজধানীর পুরানা পল্টন ও বিজয়নগর এলাকা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটি। মিছিলটি পুরানা পল্টন মোড় হয়ে বিজয়নগরের দিকে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় সক্রিয় ছিল সেনা সদস্যরাও। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সাউন্ড গ্রেনেড, ককটেল ও টিয়ারশেলে রণক্ষেত্র পরিণত হয় পুরো এলাকা। বেশ কয়েকজনকে আটক করা হয়। 2009 সালের 22 অক্টোবর হিজবুত তাহরিরকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করে তৎকালীন সরকার। সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার, লিফলেট বিতরণ বা প্রচার ফৌজদারি অপরাধ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক নারী দিবস আজ, অথচ জুলাই গণ অভ্যুত্থানের পরও দেশে নারীদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা যায়নি। বরং নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ, নারীর প্রতি অবিচারে জড়িতদের বিরুদ্ধে নমনীয় আচরণ অপরাধ উস্কে দিচ্ছে। জবাবদিহিতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমনটা হচ্ছে। নারীর নিরাপত্তায় সহনশীলতার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ নারী নেত্রী ও অধিকার কর্মীদের। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশ যখন উত্তাল, তখন ভেদাভেদ বলে সেই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শেখ হাসিনার আমলে অপদস্থ, যৌন হয়রানি, ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী ও তাদের স্বজনরাও স্বতঃস্ফূর্তভাবে সরকার পতন আন্দোলনে অংশ নেয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের তথ্য বলছে, জুলাই আন্দোলন দমাতে ফ্যাসিস্ট সরকারের দোসররা নারীদের যৌন আক্রমণের পাশাপাশি ধর্ষণের হুমকিও দিয়েছিল। তবে কোনো কিছুই নারীদের টলাতে পারেনি, বরং ধর্ম, বর্ণ নির্বিশেষে এক কাতারে আন্দোলনের মাধ্যমে বিজয় নিশ্চিত হয়। কিভাবে নারীদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, কিভাবে তাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, এই নারীরা রাস্তায় ছিল বলেই কিন্তু অনেক বেশি হয়তো আরও হত্যাকাণ্ডের হাত থেকে বাংলাদেশের ছাত্র জনতা বেঁচেছে। অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে নারীদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের পরে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে নিরাপত্তাহীনতা, সেটাকে ঠিকভাবে অ্যাড্রেস করা হচ্ছে না। দুজনেরই আক্ষেপ, জুলাই আন্দোলন পরবর্তী নারীদের যথাযথ মূল্যায়ন হয়নি, বরং হত্যা, ধর্ষণ ও নারীর পোশাক নিয়ে শুরু হয়েছে নতুন উপদ্রব। এজন্য জবাবদিহিতা ও বিচারহীনতা সংস্কৃতিকে দায়ী করছেন তারা। নারী কেন কি পোশাক পরবে, তার ওড়না পরবে কি পরবে না,
সে হিজাব পরবে কি পরবে না, এটা হচ্ছে নারীর একান্তই ব্যক্তিগত বিষয়। এই ব্যক্তিগত বিষয়ে যখন এক শ্রেণীর মানুষ এসে বলছে, সে আগের মতো যেমন হাসিনার আমলে হয়েছে যে হিজাব পরা নিয়ে জঙ্গি ট্যাগ করা হয়েছে, এখন ওড়না পরবে কি পরবে না সেটা নিয়ে মরাল পুলিশিং করা হচ্ছে। পরাজিত শক্তি এর পিছনে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এত বেশি এখনো হুমকির মুখে আছে এবং কখনো কখনো দেখা যায় যে একটা ঘটনার পরে পরপর অনেকগুলো ঘটনা ঘটতে থাকে। তো সেই জায়গাগুলোতে অবশ্যই একটা বড় রকমের খামতি তৈরি হয়। বাংলাদেশের যে একটা জবাবদিহিহীনতার, একটা বিচারহীনতার সংস্কৃতি আছে, সেটা তো অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ। নারী হয়রানি, নারী নির্যাতন বন্ধে সরকারকে সময় মতো ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভুক্তভোগীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে আইন করার পরামর্শও তাদের। বদলাতে হবে নারীর প্রতি দৃষ্টিভঙ্গিও। সরে আসতে গেলে এই আইনটাও করা দরকার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। কিছুতেই থামছে না আকাশপথের নৈরাজ্য। সৌদি আরব সহ বিশ্বের প্রায় সকল গন্তব্যের প্লেনের টিকিটের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হলেও বিমানবন্দরের বাড়তি মাশুল কমানোর উদ্যোগ নিতে ব্যর্থ নিয়ন্ত্রক সংস্থা। উল্টো গ্রুপ টিকিট বিক্রি বন্ধে মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র সংকট আরও বাড়িয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে হাজার কোটি টাকার ব্যবসা বিদেশি ট্রাভেল এজেন্টদের হাতে চলে যাওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব কমার শঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী উড়োজাহাজের টিকিটের দর। বিভিন্ন গন্তব্যের টিকিট আগে 40 থেকে 60,000 টাকায় পাওয়া গেলেও এখন মিলছে না লাখ টাকাতেও। উচ্চ ভ্রমণ কর সহ গ্রাউন্ড হ্যান্ডেলিং, ল্যান্ডিং ও পার্কিং চার্জ সহ এয়ারপোর্টের বিভিন্ন সেবার মাশুল বাড়ায় দাম বেড়েছে টিকিটের। বাড়তি সেই দরকে আরও উস্কে দিয়েছে ডলার সংকটে এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রির টাকা নিজ দেশে ফেরত নিতে না পারার জটিলতা। টিকিটের উচ্চ দর নিয়ন্ত্রণে সরকার পরিপত্র জারি করলেও থামেনি অরাজকতা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকাকেই এজন্য দায়ী করছেন ব্যবসায়ীরা। এয়ারলাইন্স মালিকদের সংগঠন বারের পক্ষ থেকে এক চিঠিতে সরকারের পরিপত্রকে আইন পরিপন্থী দাবি করে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এ নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু না জানালেও যৌক্তিক ব্যাখ্যা নেই দর নিয়ে সবচেয়ে বেশি সরব থাকা আটাব নেতাদের কথাতেও। সরকারকেই ব্যবস্থা নিতে হবে, এয়ারলাইন্সকে নির্দেশনা দিতে হবে যে বাংলাদেশের যাত্রীর টিকিট গ্রুপ আকারে বাংলাদেশের বাইরে কোনো দেশে দেয়া যাবে না। কারণ বাংলাদেশের যাত্রী সে বাংলাদেশ থেকে টিকিটটা কাটবে, কিভাবে সে ইন্ডিয়া কিংবা থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই থেকে টিকিটটা কাটবে। তো এই যে এই টাকাটা চলে যাবে অবৈধভাবে, সেইটার এই কারসাজি বা এইটার এই যে নিয়ম, যেই পলিসি, সেটা তো এয়ারলাইন্স করবে। নিয়ন্ত্রক সংস্থা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যানও স্বীকার করেন, বাণিজ্যিকভাবে দর নির্ধারণের স্বাধীনতা এয়ারলাইন্সের হাতেই থাকা উচিত। টিকিটটা কমার্শিয়ালাইজেশন জিনিস, এটা কমার্শিয়াল ওয়েতে হয়ে থাকে। তারপরেও অ্যাজ এ রেগুলেটর আমাদের তো কিছু দায়িত্ব আছে, যেমন তারা আমাদেরকে উপরে এবং নিচের একটা ভ্যালুয়েশন, দামটা নির্ধারণ করে দেয়। সেই ব্যাপারে আমাদের যতটুকু করণীয় আছে আমরা সেই করণীয়টা নিয়ে ওনাদের সাথে অলরেডি মিটিং করেছি, কথা বলেছি, চিঠি দিয়েছি, যেন আমাদের টিকিটের দাম অন্যান্য দেশের তুলনায় বেশি না হয়, যেন একটু কম হয়। সেই ব্যাপারে ওনাদেরকে আমি কনভিন্স করার চেষ্টা করবো এবং আইনগতভাবেও দেখার চেষ্টা করবো। এভিয়েশন বিশ্লেষকরাও বলছেন, দর নিয়ে আইকাও বা আয়াটার নিয়ম কানুনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না। ফেয়ারকে ডিকটেট করা যায় না। হ্যাঁ, এয়ারলাইনই বলি আর যে কোনো প্রোডাক্টকে বলি, ওপেন মার্কেট ইকোনমিতে এটাকে ওঠানামা করতে দিতেই হবে। ডিমান্ড বেশি থাকলে বাড়বে, ডিমান্ড কম থাকলে কমে যাবে। কিছু সংখ্যক এয়ারলাইন, বিশেষ করে বাজেট ক্যারিয়ারগুলো আমাদের দেশে, হ্যাঁ, অ্যাডভান্স গ্রুপ সেল করে দেয়, দিয়ে টাকাটা অ্যাডভান্স নিয়ে নেয়, মার্কেট থেকে তুলে নেয়। এতে করে কিছু কিছু এয়ারলাইন এটা বেনিফিট নিচ্ছে এবং কিছু কিছু আনস্ক্রুপুলাস ট্রাভেল এজেন্সি এই সুযোগটা নিচ্ছে। তারা কম দামের টিকিটটা কিনে এবং যখন ফ্লাইটের আগে আগে তারা বেশি দামে বিক্রি করছে। উড়োজাহাজের টিকিটের দর সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সেবার মাশুল কমানো এবং ডলার সংকট দূর করা সহ চিহ্নিত সমস্যা দূর করার তাগিদ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। মেধার মূল্যায়ন না করে ঘুষ ও প্রভাবশালীদের সুপারিশে খাগড়াছড়িতে অযোগ্যদের প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিভাবকরা বলছেন, অযোগ্যদের কারণে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে নেমেছে স্থবিরতা, সঠিক শিক্ষা পাচ্ছেন না সন্তানরা। এইচ.এম. প্রফুল্লের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফ্যাসিবাদের 15.5 বছরে খাগড়াছড়িতে সরকারি প্রাইমারি শিক্ষক নিয়োগে জনপ্রতি 15 থেকে 25 লাখ টাকা নিয়েছেন স্থানীয় পার্বত্য প্রতিমন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান ও পরিষদের সদস্য সহ প্রভাবশালীরা। এই চাকরির জন্য সহায় সম্বলও বিক্রি করেছেন অনেকে। নিয়োগ জটিলতায় বেতন পান না কেউ কেউ।
মাস্টারি চাকরির জন্য 10 লাখ টাকা দিয়েছি মেঘরাজ ত্রিপুরাকে, কিন্তু চাকরি পেলে আরো 5 লাখ টাকা দেওয়ার মোট 15 লাখ টাকা আমি চুক্তি করছিলাম আর কি, কিন্তু চাকরিও পেলাম না, টাকাও ফেরত পাই নাই। খাগড়াছড়ি জেলা পরিষদে চাকরির জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা দিছে, 10 লাখ 20 লাখ টাকা দিছে, এখন চাকরিও হয় নাই, আপনার কি হয় টাকাটাও ফেরত পাচ্ছে না। 2011 সালের জুনে জেলা পরিষদে হস্তান্তর করা হয় সরকারি প্রাইমারি শিক্ষক নিয়োগের দায়িত্ব। কুজেন্দ্রলাল ত্রিপুরা চেয়ারম্যান থাকাকালীন এ পরিষদে শুরু হয় নিয়োগে ঘুষ বাণিজ্য ও দলীয়করণ। পরীক্ষা করলে কি করতাম, পরীক্ষা খারাপ করলে কি অভিযোগ আছে শুধু শিক্ষক নয়, কৃষি, স্বাস্থ্য বিভাগ, যুব উন্নয়ন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরেও শত শত নিয়োগ হয়েছে ঘুষের মাধ্যমে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা ন্যূনতম যোগ্যতা যেমন প্রয়োজন, তেমনি যে শিক্ষক নিয়োগের পরীক্ষায়ও অবশ্যই পাস করার প্রয়োজন আছে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এটা ব্যত্যয় ঘটেছে, এবং এই কারণে বিগত সময়গুলোতে আমাদের শিক্ষকরা সঠিকভাবে পড়াতে পারেন না। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানে পরিণত করার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান। নিয়োগ নিয়ে দুর্নীতি করবে, শিক্ষক নিয়োগ করবেন যে শিক্ষক পড়াতে পারে না, এমন কর্মচারী নিয়োগ করবেন যে কর্মচারী কাজ করতে পারে না, এটা কিন্তু আপনাকে সুফল দেবে না আলটিমেটলি। অনিয়মের বিষয়টি স্বীকার করে দায়ীদের বিচার হওয়া দরকার মনে করেন জেলা শিক্ষা অফিসার। নিয়োগ সংক্রান্ত কিছু জটিলতা থাকার কারণে কিছু শিক্ষক বেতন পাচ্ছে না, তো সেই আলোকে আমরা এটা অধিদপ্তরকে অবহিত করছি, আমাদের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় সেখানে আমরা অবহিত করেছি। তো এটার আলোকে আর কোনো ফিডব্যাক আমরা এখনো পাইনি। তো এটা যারা এখানে এইভাবে চাকরি করে অথচ বেতন পায় না, একটা পরিবার পরিজন তাদের আছে, এটা তারা মানবেতর জীবনযাপন করছে। আমরা চাই যে এটা খুব শীঘ্র এটা নিরসন হোক। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে খাগড়াছড়িতে 6 দফায় 12 শতাধিক শিক্ষক নিয়োগ করা হয়। বেশিরভাগেরই নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে, নেতাদের সুপারিশে মেধাহীন দলীয় নেতাকর্মীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারও সৌদি আরব সফর দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, স্বাভাবিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্য দিয়ে বিদেশ সফর শুরুর রেওয়াজ থাকলেও গতবারের মতো এবারও যাবেন সৌদি আরবে। এর পক্ষে যুক্তি দিতে গিয়ে ট্রাম্প জানান, গতবার $350 বিলিয়ন চুক্তি করে মার্কিন ব্যবসায়ীদের লাভবান করেছিল সৌদি। এবার সৌদির সাথে চুক্তি হবে $1 ট্রিলিয়ন বা $1 লাখ কোটি। এই সুযোগে অত্যাধুনিক মার্কিন অস্ত্র কিনবে সৌদি। খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। 2018 সালে দুর্নীতি, অর্থনৈতিক খাতে অনিয়ম ও ক্রয় বিক্রয় অস্বচ্ছতার অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা, যার ফলে সাধারণ নিয়মের বাইরে গিয়ে বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে ধাপে ধাপে বেশি কিস্তিতে অর্থ ছাড় করত সংস্থাটি। ফিফার অর্থ ব্যবহারের নির্দেশনা সঠিকভাবে না মানায় এই বাড়তি নিয়ম আরোপ করা হয়েছিল। আর্থিক অনিয়মের অভিযোগে 2023 সালে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে আজীবনের জন্য নিষিদ্ধ করে ফিফা। অবশেষে মেলে সুখবর। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব মনে করে এনসিপি। এবছরের জুন জুলাই জাতীয় নির্বাচন হতে পারে মন্তব্য রিজভীর। রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের মার্চ ফর খেলাফত কর্মসূচি, পুলিশের বাধায় ছত্রভঙ্গ, বেশ কয়েকজন আটক। এবং আন্তর্জাতিক নারী দিবস আজ। দেশে নারীর প্রতি বৈষম্য আর উস্কানিমূলক আচরণ লাগাম ছাড়া অপরাধীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।